রায়দিঘি ইকো ট্যুরিজম পার্ক, যাকে দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্র সরোবর বললেও কোনো অত্যুক্তি হবার কথা নয়। মথুরাপুর ২ নম্বর ব্লকে অবস্থিত রায়দিঘি থানার অন্তর্গত এই রায়দিঘি ইকো ট্যুরিজম পার্ক। এখানে আপনি শুধুমাত্র ঘোরার জন্যই আসতে পারেন। অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, গাছ গাছালি দিয়ে ঘেরা এই পরিবেশে আসলে আপনার মন প্রাণ অবশ্যই জুড়িয়ে যাবে। এখানে আপনি ফটোশ্যুট এবং ভিডিও শ্যুটের জন্যও আসতে পারেন। তো চলুন এই রায়দিঘি ইকো ট্যুরিজম পার্ক সম্বন্ধে বিস্তারিত জেনে নিন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু, আর আপনারা দেখছেন হামসাফার এক্সপি ইউটিউব চ্যানেল। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব রায়দিঘিতে, যার যাত্রাপথ আমি শুরু করছি বাড়িপুর থেকে। তো আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, দেখুন আমরা কীভাবে যাচ্ছি। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নিই আমরা এই রায়দিঘি ইকো ট্যুরিজম পার্কে কিভাবে আসবো। বন্ধুরা, এই রায়দিঘি ইকো ট্যুরিজম পার্কে আসতে হলে আপনাকে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরে এসে পৌঁছতে হবে মথুরাপুর রোড স্টেশনে। শিয়ালদহ থেকে এই মথুরাপুর রোড স্টেশনে আসতে আপনার সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট মতো। এই মথুরাপুর রোড স্টেশনে নেমে শিয়ালদহর দিকে একটুখানি এগিয়ে গেলে আপনি বাস, অটো এবং ট্রেকার স্ট্যান্ড পেয়ে যাবেন। সেই বাস, অটো বা ট্রেকারে আপনাকে বলতে হবে আপনি রায়দিঘি বাজারে নামবেন। এই রায়দিঘি বাজার থেকে একটুখানি বাম দিকে ঘুরে গেলেই আপনি পেয়ে যাবেন রায়দিঘি ব্রিজ। সেই রায়দিঘি ব্রিজের সামনে আপনি দেখতে পাবেন মণি নদীকে। সেই রায়দিঘি ব্রিজের ওপর থেকে এই মণি নদীর দৃশ্যটা অসাধারণ। আর আপনি যদি শুধু এই রায়দিঘি ইকো ট্যুরিজম পার্কেই আসতে চান, তাহলে রায়দিঘি আগের স্টপেজ কাছাড়ির মোড়ে নামতে হবে। কাছাড়ি মোড় থেকে ডান দিকে একটুখানি এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন এই রায়দিঘি ইকো ট্যুরিজম পার্ক। পূর্বে রায়দিঘি, আজ হয়েছে রায়দিঘি ইকো ট্যুরিজম পার্ক, যেখানে ঢুকতে প্রবেশ মূল্য লাগছে 5 টাকা প্রতি জনা। আর খোলা থাকছে সকালবেলা থেকে বিকাল 5টা পর্যন্ত। গরমের সময় সময়টা কিছুটা বাড়ে। আর এই রায়দিঘি ইকো ট্যুরিজম পার্কের ভিতরে আছে একটা দিঘি, যার নাম রায়দিঘি, যেখান থেকে এই পুরো জায়গাটার নাম হয়েছে রায়দিঘি। আর এই রায়দিঘির পিছনেও আছে একটা জনশ্রুতি বা ইতিহাস, তো সেটাই আপনাদের জানাবো। তখনকার সময় জায়গাটা ছিল সুন্দরবনের অন্তর্গত, এখনো আছে। আর তৎকালীন সময়ে এখানে জমিদারি প্রথা ছিল। আর তৎকালীন জমিদারের 2 ছেলে ছিল। বড় ছেলের নাম ছিল রায় এবং ছোট ছেলের নাম ছিল কঙ্কন। এই 2 ছেলের মধ্যে একসময় দিঘি কাটার প্রতিযোগিতা হয়েছিল। আর এই বড় ছেলে যে দিঘিটা খনন করেছিলেন সেটাই এই দিঘি, এবং এটার নাম রায়দিঘি। আর ছোট ছেলে যেটা খনন করেছিলেন সেটা হলো কঙ্কন দিঘি। রায়দিঘিটা আজ এত সুন্দর সাজানো গোছানো হলেও কঙ্কন দিঘি যেটা আছে সেটা কিন্তু অতটা সাজানো গোছানো নয়, এবং এই জমিদারির কিছু ভগ্নাবশেষ এখনো দেখতে পাওয়া যায়। এই হলো এখানকার ইতিহাস, যদিও এর সত্যতা কতটা তা নিয়ে সন্দেহ আছে। আর এই রায়দিঘির নামানুসারে এই জায়গাটার নাম হয়েছে রায়দিঘি, এবং নদীর অপর পাড়টার নাম হয়েছে কঙ্কন দিঘি।
অনেকটা জায়গা জুড়ে এই রায়দিঘি, অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রচুর ফুল ও ফলের গাছপালা, এছাড়াও আছে প্রচুর বসার জায়গা এবং অনেকটা জায়গা এই রায়দিঘিতে অবস্থিত। আপনি হেঁটে হেঁটে এটা শেষ করতে পারবেন না, এতটা জায়গা আছে। আপনাদের বসার জন্যে প্রচুর সিট করে দেওয়া হয়েছে, সেগুলো নানান রকম ডিজাইন দিয়ে করা, কোনোটা প্রজাপতি, কোনোটা চামচ, কোনোটা কচ্ছপ, এরকম নানান রকম আকৃতি করে সেই বসার জায়গাগুলো বানানো হয়েছে, যাতে বসে থাকতে থাকতে আপনাদের এই রায়দিঘি দেখতে খুবই ভালো লাগবে। আর এখানে আপনি ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করতে আসতে পারেন। এখানে আপনাকে কেউ অসুবিধা করার নেই, তেমন কিছু ভিড়ও হয় না। আপনারা অবশ্যই এখানে আসুন। এই রায়দিঘি ছাড়াও এখানে আরও অনেক ঘোরার জায়গা আছে, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো জটার দেউল। এছাড়াও আছে রায়দিঘি ব্রিজ। আর যদি আপনি ইতিহাস সম্বন্ধে আগ্রহী হন তাহলে এই জমিদারি ভগ্নাবশেষটা দেখে নিতে পারেন। আর আছে রায়দিঘি ব্রিজ এবং মণি নদী। আপনি একটা দিন পুরোটা সময় এখানে কাটাতে পারেন, কাটিয়ে বাড়ি ফিরে যেতে পারেন। তো অবশ্যই আসুন, দেরি না করে।